আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আস্তে আস্তে থলের বেড়াল বের হতে শুরু করেছে। এসে যাচ্ছেন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং ডিবির একজন কর্মকর্তা, যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন। এবং আমাদের মনে থাকবার কথা, আমাদের ফেলুদা চরিত্রে আছেন গোয়েন্দা প্রধান জনাব হারুন। এমপি আনার হত্যাকাণ্ড নজরদারিতে 6 নায়িকা, একজন দুজন না, একদম 6 নায়িকা। বাংলাদেশের তথাকথিত দুদক বা দুর্নীতি দমন কমিশন, কিন্তু তারা কতটা নির্লজ্জ হয়ে উঠতে পারে সেটা আরো নতুন নতুন প্রমাণ সহ আমাদের সামনে হাজির হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম। এমপি আনার হত্যার কিছু চাঞ্চল্যকর তথ্য এখন সামনে এসেছে। সেই সাথে সাথে কিন্তু ডিবি হারুন স্যার ফেসে যাচ্ছে। হঠাৎ কেন আঙ্গুলটি ডিবি হারুন স্যারের দিকে উঠলো? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক, তার সাথে সাথে থলের বিড়ালটি বের হয়ে আসলো। এখানে থলের বিড়াল বলতে কি বলা হয়েছে এবং কোন চাঞ্চল্য তথ্যগুলো ফাঁস হয়েছে, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণ সহকারে দেখতে পারবেন। শেখ হাসিনা কেন ডিবি হারুনের প্রতি আঙুল তোলেন এবং শেখ হাসিনাও কীভাবে ফেসে যাচ্ছে, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। দুদক বা দুর্নীতি দমন কমিশন, মানে দুর্নীতি দমন করা তাদের কাজ হবার কথা ছিল কাগজে কলমে, আমরা অন্তত আইনে তালিকা দেখি, কিন্তু ওটা কি কাজ করে আমরা ভালোভাবে জানি। কিন্তু তারা কতটা নির্লজ্জ হয়ে উঠতে পারে সেটা আরও নতুন নতুন প্রমাণ সহ আমাদের সামনে হাজির হচ্ছে। আমরা সম্প্রতি দুজন মানুষকে নিয়ে অনেক বেশি কথা বলছি করাপশনের ক্ষেত্রে। আরেকজন যেহেতু মারা গেছেন, জনাব আনোয়ারুল আজিম আনার, ডামিয়া এমপি আওয়ামী লীগের, তাই তার দুর্নীতি বা তার ক্ষেত্রে দুদক কী করছে এই আলাপটা খুব বেশি মাঠে আসছে না। মাঠে আসছে মূলত জনাব বেনজির আহমেদের এবং জনাব আজিজ আহমেদকে নিয়ে যে আলোচনা, সেটা জনাব বেনজিরকে ডাকা হয়েছে, তারিখ পেছানো হয়েছে এবং পরবর্তীতে যেটা হবে কি হবে না হবে আমাদের দেখতে হবে। কিন্তু তার সম্পত্তি দেশে যা যা আছে, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্য খালি হওয়ার পর ফ্রিজ টিজ করা হয়েছে, কিন্তু জনাব আজিজকে এখন পর্যন্ত ডাকা হয় নাই। এটা কারো কারো কাছে কিছুটা সারপ্রাইজিং লাগতে পারে, কারণ অন্তত একটা পত্রিকা, দৈনিক মানব জমিন, অত্যন্ত স্পেসিফিক তথ্য দিয়ে জনাব আজিজের ঢাকা এবং এর আশপাশে কোথায় কোথায় অঢেল সম্পত্তি আছে সেই রিপোর্ট প্রকাশ করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো টু শব্দ নেই। এর আগে জনাব আজিজ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, গুরুতর অভিযোগও, যেটা তাকে নিয়ে যখন আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটা ডকুমেন্টারি বানানো হয়েছিল, তখন অনেকে এই রিপোর্ট করেছিল, প্রথম আলো সহ। সেটা হচ্ছে তার 2 ভাইয়ের নামে জাল পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড তৈরি করা হয়েছিল। বলা বাহুল্য তাদের এই সক্ষমতা, এই হ্যাডাম কোত্থেকে আসে এটা আমরা বুঝি। এটা জনাব বেনজির মানে বিজিবির ডিজি ছিলেন, পরে তো সেনাপ্রধান ছিলেনই। যাই হোক, আমরা প্রাথমিকভাবে যদি বলি যে আমরা যখন এটা নিয়ে কথা বলবো, টেকনিক্যালি আমরা কথা বলতে পারি, উনি তো জড়িত নাও থাকতে পারে, মেনে নিলাম এই টেকনিক্যাল কথাটা, তাহলেও কি একটা তদন্ত হবে, ইত্যাদি ইত্যাদি হবে, তাই তো। কিন্তু দুদক চেয়ারম্যান কি বলছেন জনাব বেনজিরের এই ঘটনা সম্পর্কে সেটা একটু পড়ি। দুদক চেয়ারম্যান একটা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের, দুদকের সংবাদ সংগ্রহে যেসব গণমাধ্যম কর্মীরা নিয়োজিত আছেন তাদের একটা প্রোগ্রামে তিনি বলছেন, একজন আইনজীবীর দেয়া একটি অভিযোগে বলা হয়েছে তার মানে আজিজ আহমেদের 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিয়েছেন। এরপর উনি বলছেন, একটু মন দিয়ে শুনি, উনি বলছেন এটা আজিজের দোষ না, তার 2 ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত। আসবো এই জায়গায়। দ্বিতীয় অভিযোগ হলো তারা ন্যাশনাল আইডি কার্ড নিয়েছেন, এগুলো সত্যতা যাচাইয়ের জন্য 2 ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। আমরা জানি এর আগে একজন আইনজীবী দুদকে চিঠি লিখেছিলেন আজিজ আহমেদের দুর্নীতি তদন্তের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, দুদক চেয়ারম্যান কোত্থেকে এই কথাটা বলছেন? আমি আবারও পড়ি। একজন আইনজীবীর দেয়া একটি অভিযোগে বলা হয়েছে তার 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিয়েছেন, এটা আজিজের দোষ না, তার 2 ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত। আচ্ছা, আমরা আজিজ জড়িত বলছি না, আমরা দেশের কোনো তথাকথিত কমিশনে বসে কথা বলছি না, আমরা বাইরে থেকে কথা বলছি, আমরা সরকারের উপরে ক্ষুব্ধ, আমরা সরকারকে ঝামেলায় ফেলতে চাই বললাম। উনি একটা কমিশনে আছেন, ট্রু, আমরা বলতে পারি ওনাদের জায়গা থেকে এটা বলে ফেলার সোজা আছে, হ্যাঁ আজিজ এটার সাথে জড়িত আছেন, উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে এটা করেছেন। ইয়াস, এটা বলা তার সম্ভব না এবং বলা উচিত না, সেটাও মানি। কিন্তু জনাব আজিজ এটার সাথে জড়িত নন, তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত, এটা তথাকথিত দুদক, মানে এটা তো তথাকথিত কমিশন, এটা তো আসলে সরকারের একটা হয়রানি করার যন্ত্র বিরোধীদেরকে। আসবো এই জায়গায়। উনি কোত্থেকে জানলেন? ওনার উপরে কি ওহী নাজিল হয়েছে, বলে দেওয়া হয়েছে?
স্বপ্নে পেয়েছেন যে জনাব আজিজ আহমেদ এটার সাথে জড়িত নন? ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে কি বলার কথা ছিল? বলার কথা ছিল, হ্যাঁ এরকম অভিযোগ এসছে, এই ধরনের অভিযোগের পর আমরা তদন্ত করব, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং ডিপার্টমেন্ট থেকে জানা যাবে যে তারা কি প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে এটা হয়েছে। এর মানেও আমরা জানি কি আসবে না আসবে, কিন্তু ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে আপনি ওটা বলতেন। আপনি কিভাবে বলেন জনাব আজিজ এটার সাথে জড়িত নন? কিভাবে বলেন? আপনি কোর্ট না, ইভেন দুদক যখন তদন্ত করে, দুদকও বিচার করার কেউ না, ঘোষণা দেওয়ার কেউ না। দুদক কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে তারা সেটা তদন্ত করবে, তদন্ত করে চার্জশিট তৈরি করবে, তারপর মামলা হবে, সেই মামলা কোর্টে বিচার হবে। কোনো একটা মানুষ দোষী কি দোষী না, দায়ী কি দায়ী না, সেটা নির্ধারিত হওয়ার সর্বশেষ বা একমাত্র জায়গায় আসলে কোর্ট। এমন কোনো না যে চার্জশিট দেবে, সেই চার্জশিট কোর্ট গ্রহণ নাও করতে পারে। উনি বলে দিলেন আজিজ এটার সাথে জড়িত নন, সেই চার্জশিট গ্রহণ নাও করতে পারে, পুনঃ তদন্তের কথা বলতে পারে যদি অপরপক্ষ এটার বিরুদ্ধে দাঁড়ায়। অথচ উনি বলে দিচ্ছেন কিভাবে? ন্যূনতম চক্ষু লজ্জা রাখছেন না। অথচ এই দুদক কারো কারো ক্ষেত্রে, বেগম খালেদা জিয়ার কথা আমরা জানি, জাস্ট কিছু প্রসিডিউরাল এদিক সেদিক হয়েছিল, টাকা অ্যাকাউন্টে আছে, বেড়েছে, এভরিথিং ইজ ফ্যাক্ট। তার জন্য এই বয়সে কি বিভৎস জঘন্য হয়রানি করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে, এবং ডক্টর ইউনূসকেও এখন করা হচ্ছে না? হচ্ছে তো, দেখছি তো তার পেছনে কি করা হচ্ছে। এই রকম একজন মানুষকে এই বয়সে চার পর নাই হয়রানি করা হচ্ছে। এছাড়া আরও অনেক কথাবার্তা তো আছেই না, বহুবার বলেছে, আবার একটু যোগ করে রাখা দরকার। এসআলমের টাকা পাচার নিয়ে ডেইলি স্টারে রিপোর্ট হয়েছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে বলেছিল যে 2 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে, সেটাকে বাতিল করেও বলেছিলেন যে এটা যেহেতু দুদকের আওতাধীন একটা বিষয়, দুদক ইন্ডিভিজুয়ালি তদন্ত করতে পারে। দুদক তদন্ত করছে, তদন্ত দেখানোর নাটকও করছে না, তদন্ত দেখানোর নাটকও করছে না। অভিযোগ এসেছিল যেমন সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রীর, এবং তিনি তার সম্পত্তি লুকিয়েছিলেন তার হলফনামায়, মানি লন্ডারিং করেছেন, আই ওয়াশও হচ্ছে না। অথচ আপনি লাঠি নিয়ে নেমে পড়েন, মুহূর্তেই ডক্টর ইউনূসকে খেয়ে ফেলতে হবে এবং খালেদা জিয়ার 12টা বাজিয়ে দিতে হবে। যে বলছিলাম, এটা আসলে একটা অস্ত্র, আমি লেলিয়ে দেয়া বলি, দুদক লেলিয়ে দেওয়া হয় আপনি যাকে হয়রানি করতে চান। এখন বেনজিরের বিরুদ্ধে যতটুকু হয়েছে আমি মনে করি ওইটুকু সরকারের ইশারাতেই হয়েছে, স্বাধীন বিষয় না। এই যে প্রথম রিপোর্ট আসা, তারপর একজন ডামি এমপি যাওয়া, গিয়ে হ্যাভি জিহাদি জোশ নিয়ে কথাবার্তা বলা, এবং তার পরবর্তীতে দুদক নড়ে চড়ে বসা, সব কিছু এবং ওটুকু লেলিয়ে দেওয়া হওয়া, এটাও সরকারের প্ল্যান। এবং লেলিয়ে দেওয়াটাও হবে আবার একটা সময় পর, যতদিনে জনাব বেনজির তার ব্যাংক খালি করে ফেলতে পারেন। আমি কয়েকদিন আগের একটা ভিডিওতেও বলেছি, জনাব আজিজের ক্ষেত্রে হয়তো ওই অপেক্ষাটাও করা হচ্ছে যদি তাকে ডাকাও হয় শেষ পর্যন্ত। কিন্তু তার আগেই যখন দুদক চেয়ারম্যান বলে দেন এই অপরাধে উনি জড়িত না, সুতরাং জনাব আজিজের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আমরা এক ধরনের ধারণা করতে পারি। বটম লাইন কি, আমি প্রায় একটা কথা বলি, একটা সময় থাকে যখন আপনি অন্যায় অবিচার করেন এবং আপনি মিথ্যা কথা বলে সেটাকে পাশ কাটানোর চেষ্টা করেন, টেকনিক্যাল কথা বলে পাশ কাটানোর চেষ্টা করেন, আমরা বুঝি ব্যাপারটা কি, মানেটা কি। কিন্তু আমি বলেছি যখন আপনি ন্যূনতম টেকনিক্যাল কথা বলে, মিথ্যা কথা বলে ব্যাপারগুলোকে পাশ কাটানোর চেষ্টা করেন, তখনও না এটুকু মনে হয় যে আপনার একটু চক্ষু লজ্জা আছে। আপনি মানুষকে একটু গোনেন যে না, আপনার কথাটা তো ভালো শোনাচ্ছে না, আপনার কথাটা ইলজিক্যাল শোনাচ্ছে, তাই আপনি এটাকে অন্য কিছু বলছেন। কিন্তু একটা পর্যায়ে এসে যায় যখন আপনার চক্ষু লজ্জা আর থাকে না, ওটা পরের স্টেজ। আপনি এত স্বৈরাচারী হয়ে ওঠেন, আপনি এত মাফিয়া হয়ে ওঠেন, আপনি আর কাউকে কেয়ার করেন না। আপনি বলে দিলেন জনাব আজিজ এটার সাথে দাঁড়িয়ে না, তার ভাই আর পাসপোর্ট অধিদপ্তর দায়ী। আমি আবারও বলছি টেকনিক্যালি এটা সত্য হতেও পারে, বাট এটা তদন্ত না, কিছু না। আপনি তদন্তের জন্য পাঠিয়েছেন, অলরেডি বলেছেন 2টো জায়গায়, এনআইডিও ওরা নকল করেছে, তারা পাসপোর্টও নকল করেছে, জালিয়াতি করেছে, পাঠিয়েছেন। তো তার আগে আপনি কীভাবে জানেন? ওখান থেকে আসতেই পারে যে হ্যাঁ জনাব আজিজ ফোন করেছিল, করে আমাদেরকে বলেছে বা লোক পাঠিয়েছিল, সেটার কারণে আমরা এটা করে দিয়েছি, তদন্ত সেই রিপোর্ট আসতে পারে। আপনি কোথেকে জানেন? এই যে চক্ষু লজ্জা চলে যাওয়া, এটা খুবই ভয়ঙ্কর একটা সাইন। আপনি মানুষকে একেবারে বহুদিন থেকে হয়েছে এবং এটা ক্রমাগত আরও খারাপের দিকে যাচ্ছে। একসময় সরকারের বিরাট ঠ্যাডামালা নেতা বা মন্ত্রীরা বলতেন, এখন বিভিন্ন তথাকথিত কমিশনগুলোতে এই টোনে কথা বলার কথা ছিল না। তার কথা ছিল আপনি তো সরকারেরও তদন্ত করতে পারেন চাইলে, সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ লোকের, সরকারি দলের যে কোনো গুরুত্বপূর্ণ লোকের। টেকনিক্যালি আপনার মুখে এটা যখন আসে তখন আমরা বুঝতে পারি দেশটা কোথায় চলে গেছে। অবশ্য কেউ বলতে পারেন অনেক আগে থেকে জানতাম, ইয়াস এটাও ভুল না, কিন্তু একটার পর একটা ঘটনা আসে এবং আমাদের সেই জানাটাকে আরও শক্ত করে, আরও চাঙ্গা করে দেয়। আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আস্তে আস্তে থলের বেড়াল বের হতে শুরু করেছে। ভেসে যাচ্ছেন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং ডিবির একজন কর্মকর্তা, যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন। এবং আমাদের মনে থাকবার কথা, নেপালে অবস্থানকালে একজন ডিবির কর্মকর্তাকে বদলি করা হয়েছিল, ইনি সেই কর্মকর্তা। কেন তিনি ফেসে যাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা কীভাবে ফেসে যাচ্ছেন সেই আলোচনায় আসবো। তার আগে কয়েকটা কথা বলে রাখা দরকার। আমরা শুরু থেকেই জানতে পারছিলাম এই হত্যাকাণ্ডের আসল মোটিভ স্বর্ণ চোরাচালানের বিরোধ। কিন্তু শুধুমাত্র স্বর্ণ চোরাচালানের বিরোধ না,
কিংবা স্বর্ণ চোরাচালানের একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়, পাশাপাশি আওয়ামী লীগের ক্ষমতার একচ্ছত্র আধিপত্য আনোয়ারুল আজিম আনারের কাছে চলে যাওয়ায় আওয়ামী লীগের অন্যান্য নেতারা এবং আনোয়ারুল আজিম আনার না থাকলে যিনি এমপি পদপ্রার্থী হতে পারেন তার ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আস্তে আস্তে এগুলো বেরিয়ে আসছে এবং আমরা জানতে পারছি। দুটো রিপোর্ট দেখি। মানবজমিন দুটো রিপোর্ট করেছে। প্রথম রিপোর্টটা তারা করেছিল হেডলাইন, আনার হত্যায় নতুন মোড়, ফাঁসছেন দলের নেতারা। এই রিপোর্টে সরাসরি দলের কোন নেতার কথা বলা হচ্ছে সেটা উল্লেখ করা হয়নি। এরপর আরেকটা রিপোর্ট করেছে তারা, যেটার হেডলাইন সরাসরি এখানে আওয়ামী লীগের সেই নেতার নাম উল্লেখ করা হয়েছে যিনি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইতোমধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে। তার আগেও আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল যিনি জেলা আওয়ামী লীগের কমিটির একজন সদস্য, এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে ঝিনাইদহ আওয়ামী লীগের। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন নেতা আওয়ামী লীগের। এই রিপোর্টের হেডলাইন, আনার হত্যা মিন্টুর টার্গেট ছিল এমপি হওয়ার, এখানে সরাসরি নেতার নাম উল্লেখ করা হয়েছে। শঙ্কা সন্দেহ ছিল আগে থেকেই। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলেছিলেন তিনবারের এমপি সিনিয়র রাজনৈতিক ও প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পেছনের হোতা শুধু তার ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামানই নয়, এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক শিমুল ভুইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কিছুটা আভাস পাওয়া যাচ্ছিল, কারণ শিমুল তদন্ত কর্মকর্তাদের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা এই হত্যাকাণ্ডের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে। আনার হত্যায় ঝিনাইদহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা ফেসে যাচ্ছেন বলেও গুঞ্জন ছিল। এরই মধ্যে শনিবারই গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে। তিনি গ্যাসবাবু নামে পরিচিত। শিমুল ভুইয়া ও বাবুর দেয়া তথ্য মতেই কয়েকদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। অবশেষে গতকাল তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় আনার হত্যাকাণ্ডটি অনেকটা কাট আউট পদ্ধতিতে বাস্তবায়ন করা হয়েছে, অর্থাৎ অনেকটা স্লিপার সেল যেভাবে কাজ করে, অর্থাৎ একজন জানে না তার উপরে যিনি তাকে নির্দেশনা দিয়েছেন তার উপরে কে আছে কিংবা তার সাথে আর কে কে জড়িত আছে। তার মানে যেহেতু এটা কাট আউট পদ্ধতিতে, অর্থাৎ একজনকে গ্রেফতার করা হয়েছে, গ্যাসবাবুকে গ্রেফতার করার পর এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু গ্রেফতার হলেন। মিন্টুকে গ্রেফতার করার পর এখন তার কাছে যদি আবার কোনো তথ্য পাওয়া যায়, তার নির্দেশদাতা অন্য কেউ হতে পারেন। তার মানে এখনো সম্ভাবনা আছে আওয়ামী লীগের আরও উঁচু স্তরের কোনো নেতার সম্পৃক্ততা পাওয়ার। পরিকল্পনাকারীরা এক হলেও তাদের একটি অংশের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের যোগাযোগ ছিল না। বিশেষ করে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের বিস্তর দূরত্ব ছিল। শুধুমাত্র কিলার শিমুল ভুইয়ার সঙ্গে 16 মে বাবুর মোবাইলে কথাবার্তা ও হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি এবং ফরিদপুরের ভাঙা এক্সপ্রেস ওয়েতে সাক্ষাৎ হয়। কিভাবে পুরো ঘটনাটা ঘটেছে, কিভাবে নির্দেশ এসেছে, কিভাবে মিন্টু এটার সাথে জড়িত ছিলেন এবং তার নির্দেশ অনুযায়ী গ্যাসবাবু এবং পরবর্তীতে শিমুল ভুইয়া কিংবা সেখান থেকে আখতারুজ্জামান, পুরো বিষয়গুলো এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আমরা একটু দেখি ডিবি কর্মকর্তা কিভাবে এই হত্যাকাণ্ডের সাথে বা এই হত্যাকাণ্ডে যারা জড়িত, বিশেষ করে মিন্টুকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বাঁচাতে তিনি কি করেছিলেন। তদন্ত কর্মকর্তারা বলেছেন জিজ্ঞাসাবাদে শিমুল ভুইয়া, বাবু ও মিন্টুর সঙ্গে শাহিনের এবং তার সঙ্গে শুধু বাবুর যোগাযোগ হয়েছে বলে জানায়। শিমুলের দেয়া এই তথ্য পাওয়ার পর থেকে যাচাই বাছাই শুরু করে ডিবি। তদন্তের এক পর্যায়ে সত্যতা পাওয়া যায়, পরে বাবুকে গ্রেফতারের জন্য অভিযান চালায় ডিবির একটি টিম। কিন্তু ডিবির টিম তাকে গ্রেফতার করবে সেই খবর চলে যায় তার কাছে। পরে বাবু তার 3টি মোবাইল ফোন হারানোর নাটক করে থানায় জিডি করে। বাবু নিজেই তার 3টি মোবাইল ফোন ধ্বংস করে দেয়, কারণ তার মোবাইলে আনার হত্যার বিষয়ে শিমুল, শাহিনের সঙ্গে যেসব কথাবার্তা হচ্ছে তার প্রমাণও ছিল। সেগুলো যাতে ডিবির হাতে না যায় তাই মোবাইলগুলো ধ্বংস করে দিয়ে গা ঢাকা দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিবি তাকে গ্রেফতার করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। পুলিশের একটি সূত্র জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়ারি ডিভিশনের একজন এডিসি সদ্য একটি জেলায় বদলি হওয়া। আমরা জানি কাকে বদলি করা হয়েছে। বাবুর কাছে আগেই তথ্য দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে। তার বুদ্ধিতেই বাবু মোবাইল হারানোর নাটক করে থানায় জিডি করেছিলেন। গা ঢাকা দিয়ে বাঁচতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন বাবু গ্রেফতার হলে তার একসময় রাজনৈতিক নেতা মিন্টু ফেসে যেতে পারেন। আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর সঙ্গে ওই এডিসির সখ্যতা রয়েছে। তার মানে এই এডিসি শুধুমাত্র বাবুকে বাঁচাতে চেয়েছেন তা না, বাবুর মাধ্যমে সত্যিকার অর্থে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে বাঁচাতে চেয়েছেন। ছাত্রজীবন থেকে এডিসি মিন্টুকে নেতা মেনে রাজনীতি করতেন। পাশাপাশি গ্রাম হওয়াতে মিন্টুকে এডিসি চাচা বলে ডাকতেন। পুলিশে যোগদানের পর আইনগতভাবে মিন্টুকে সহযোগিতাও করেছেন। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। আনার অপহরণের ঘটনার পরেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। আনার হত্যার তথ্য নিশ্চিত করে মিন্টুকে বলা হয়েছিল ঝিনাইদহ 4 আসন থেকে মনোনয়ন পেতে আর কোনো বাধা নেই। আগে যে রিপোর্টটা করেছিল মানবজমিন, সেখানেও এই কথাটা উল্লেখ করা হয়েছিল। মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয়েছিল মিন্টুকে এবার তার নমিনেশন কনফার্ম।
তার মানে এটাই আসলে আওয়ামী লীগের রাজনীতি। ইন্টারেস্টিং রিপোর্ট, কিভাবে এভাবে একটা ঘটনা ঘটেছে, একটা হত্যাকাণ্ড ঘটেছে, এবং এই হত্যাকাণ্ডের পেছনের গল্পটা কি, এবং আওয়ামী লীগের চরিত্রটা আসলে কি, এবং আওয়ামী লীগ যাদেরকে বিভিন্ন জায়গায় জেলা কমিটিতে বসিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যারা আছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা যারা আছেন, তাদের আসল চরিত্র কি, দেশের চোরাচালান থেকে শুরু করে সবকিছু যে এরা নিয়ন্ত্রণ করে, অন্ধকার জগতের সবকিছুই যে আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করে, এই রিপোর্ট পড়লে কিংবা এই পুরো ঘটনাটা যদি আমরা দেখি ঝিনাইদহের এই এমপি হত্যার, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারি আওয়ামী লীগের চরিত্রটা আমরা বুঝতে পারি। এমপি আনার হত্যাকাণ্ড নজরদারিতে 6 নায়িকা, একজন দুজন না, একদম 6 নায়িকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে রয়েছেন 6 চিত্রনায়িকা। তাদের শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতার পুলিশের কাছে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে বাংলাদেশের 6 জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে শাহিন নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে আনার একজন চিত্রনায়িকার সঙ্গে রাতও কাটিয়েছেন। ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। বয়স 30-এর কোঠায় বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত। আমি তো এখন আর বাংলাদেশ চলচ্চিত্রে কারো অভিনয় করে এগুলো সব খবর টবর এখন আর রাখি না। এখন আমার যে ফলোয়ার আছে, ছোট ভাইরা, চ্যাংরা বয়স, তারা একটু তদন্ত করে দেখতে পারেন যে আসলে এই নায়িকাটা কে। বয়স 30-এর কোঠায়, চাল চলনে খুব স্মার্ট, এবং কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। একটু তদন্ত করে বের করে আমাকে জানাবেন ছোট ভাইরা প্লিজ। আনার হত্যার ঘটনায় এই 6 মডেল ও নায়িকাকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে। তো এই হচ্ছে কি দর্শক ঘটনা। এখন এই যে আওয়ামী লীগের যে মন্ত্রী এমপিরা আছে, এদের অনেকের সঙ্গে কিন্তু অনেক নায়িকার সঙ্গে সম্পর্ক। আমরা উড়ো খবর শুনি, বিদেশে থাকি তো যাচাই করা সম্ভব হয় না। এবং খুব নামি দামি এমপি, খুব সম্মানী এমপি, তারাও এইসব এই মেয়ের বয়সী নায়িকাদেরকে সঙ্গে নিয়ে তারা এইসব আনন্দ ফুর্তি করে, বেশিরভাগই কলকাতায় করে। ঢাকা শহরে হয় কি, ঢাকা শহরে বিভিন্ন হোটেলে নিলে সমস্যা হয় যে ওইসব হোটেলের কর্মচারীরাও তো বাঙালি, এই দেশেই তো ওরা আবার সবার কাছে তো মোবাইল ফোন আছে, তাই না? ওরা হঠাৎ করে একটা ছবি তুলে ফাঁস করে দেয়। এই কারণেই আওয়ামী লীগের যে এমপি গুলো আছে, ওদের একেবারে নিরাপদ এই যে নারীর সঙ্গে যে সময় কাটানো, মানে নিজের স্ত্রী ছাড়া কেউ নারীর সঙ্গে সময় কাটানো, এটা নিরাপদ একটা আবাসস্থল হচ্ছে এখন এই কলিকাতায় গিয়ে তারা এগুলো করে। এবং আমি আওয়ামী লীগের অনেক এমপির নাম জানি, বুড়ো এমপি, তারা এগুলা করে। আপনারা দেখেন না, আসলে হয় কি, যখন টাকা পয়সা এসে পড়ে তখন ক্ষমতাও এসে পড়ে, শরীরে শক্তিও এসে পড়ে। আপনারা দেখেন না, ওবায়দুল কাদের মরে অবস্থা, এখন একদম চেহারা দেখলে মনে একটা বাচ্চা ছেলে, মানে ক্ষমতা এমনটা জিনিস। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ওই কিছু নায়িকাও আছে, মানে উঠতি বয়সী মেয়ে নায়িকা হওয়ার স্বপ্ন, তো ওরা করে কি খালি আপনার মানে সুগার ড্যাডি খুঁজে। ওই যে আনার হত্যাকাণ্ডের যে প্রধান মাস্টার মাইন্ড শাহিন, এই শাহিন ছিল আবার এক ধরনের সুগার ড্যাডি। তার বয়স বেশি হলে কি বসে, কিন্তু এরকম মেয়ে খুঁজতো, খুঁজা এইরকম এমপি মন্ত্রীদেরকে মনোরঞ্জন দিত কলিকাতার বিভিন্ন ফ্ল্যাটে। কারণ ও জানে তো কি করলে কি হয়। না হলে শাহিন আমেরিকাতে আছে, আমেরিকাতে তো অনেকেই আছে, আমেরিকা থাকলে কি এত টাকা মালিক হওয়া যায় না। কিন্তু শাহিনের যেই বাড়ি ঘর শান শকাত, তার মানে শাহিন এই দেশে অনেক অবৈধ কাজ করতে, এবং এমপি মন্ত্রীদেরকে নারী সাপ্লাই দিয়ে সে ভালো টাকা পয়সা বাগিয়ে নিচ্ছে। তো আবার এইসব নায়িকারাও করে কি, এইসব আনার বাবুদের সঙ্গে রাত কাটালে এই আনার বাবুরা আবার কয়েক রাত তাদের সঙ্গে থাকার পরে এই মেয়েদেরকে নিয়ে যায় কলিকাতার দাদা বাবুদের কাছে। তো দাদা বাবুদের সঙ্গে আবার কয়েক রাত কাটানোর পরে বলে যে তোমাকে নায়িকা হিসাবে কাস্ট করা হলো, বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনায় নতুন সিনেমার নায়িকা হচ্ছেন অমুক। তো সেই নায়িকা বাংলাদেশে এসে বলে সাংবাদিকদেরকে যে আমাকে যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছে সেই বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের দুটো রোগ, অভিশপ্ত রোগ হিসেবে দীর্ঘদিন এই বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, জনজীবন সবকিছুকে তছনছ করে দিয়েছে। যদিও এই দুটো রোগ এখন আর নেই আগের মতো করে, তো তারপরও এই দুটি রোগের যে ভয়াবহতা, প্রকোপ এখনো মানুষকে ভীষণ রকম আতঙ্কগ্রস্ত করে তোলে। কেউ যদি কাউকে অভিশাপ দিতে চায়, তাহলে বললো যে তোর কলেরা হয়ে তুই মারা যা। তো এটা শহরে হয়তো অত বেশি বলা হয় না, কিন্তু শহরে আর কতজন লোক থাকে? বেশিরভাগ গ্রামের যারা লোকজন রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত এই কলেরার আতঙ্ক কাজ করে। এবং কোনো মানুষ যদি রাগ হয়ে ঝগড়ার সময় কাউকে বলে যে হে আল্লাহ, এই লোকটার উপর কলেরা হোক, মুহূর্তের মধ্যে সেই লোক কিন্তু ভয় পেয়ে যায়, তার মন ছোট হয়ে যায়, মনের মধ্যে গুজগুজ করে। এর কারণ হলো কলেরা এমন একটা রোগ যে এই রোগটি খুব অল্প সময়ের মধ্যে একটা তরতাজা মানুষকে বিছানায় শুয়ে একটা কবরে পাঠিয়ে দিতে পারে, পাতলা পায়খানা যাকে বলা হয়, ডায়রিয়া। তো এখন আপনি যখন অভিশাপের কবলে পড়বেন আর আপনার যখন ডায়রিয়া হবে, তখন ওর স্যালাইনে কোনো কাম হবে না, কলেরা আপনি মারা যাবেনই। এবং এখনো কিন্তু কলেরাতে বহু লোক মারা যাচ্ছে। হিসাবটা ঠিক আগের মতো যেভাবে কলেরা একটা মহামারী ছিল, ছড়িয়ে পড়তো, ঠিক এই মহামারী আকার হচ্ছে না, কিন্তু কলেরায় রোগ মারা যাচ্ছে। দ্বিতীয় যে রোগটি ছিল,
সেটা শত শত বছর ধরে সারা পৃথিবীকে ভুগিয়েছে। আতঙ্কের নাম, সেটা হলো গুটি বসন্ত। দুই ধরনের বসন্ত রয়েছে, জল বসন্ত, গুটি বসন্ত। যেগুলো বড় বড় হয় সেগুলো জল বসন্ত, আর গুটি বসন্ত খুব ছোট ছোট। এবং গুটি বসন্তের বেশিরভাগ রোগী মারা যায়। এজন্য গ্রাম অঞ্চলে এখন অভিশাপ দেয় যে তোর গুটি হোক। আমাদের বরিশালে এটা বেশি বলে, আমরা যেমন গুটি বসন্ত থেকে তারা আঞ্চলিক ভাষায় বলে গুডি, গড়ের শিকারে গু, ডরের শিকারে ডি। তো যারা লেখাপড়া কম জানে তারা বলে যে তোর গুডি হবে, বা কাউকে বলে তুই গুড়ির বংশ, তুই গুড়ির বংশ। এরকম কথাবার্তা কিন্তু গ্রাম অঞ্চলে চালু রয়েছে এখনো পর্যন্ত, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের মধ্যে। তো এখন এই যে বাংলাদেশে দুটো অভিশাপ, এক নম্বর অভিশাপ হলো আনারের মৃত্যু পরবর্তী যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি পুরো রাজনীতিকে কলঙ্কিত করেছে এবং রাজনীতিকে অভিশপ্ত করে ফেলেছে, পলিটিক্সকে। আর দ্বিতীয়ত হলো বেনজিরের কুকর্ম। এটি পুরো সরকারি কর্মকর্তা, সেটা মিলিটারি হোক, সিভিল হোক, পুলিশ হোক, যা কিছু হোক, তাদেরকে একটা অভিশাপের মধ্যে ফেলে দিয়েছে, রীতিমতো ফেলে দিয়েছে। এখন সরকারের একজন সৎ কর্মকর্তা, পুলিশে আছেন কিংবা আনসারে আছেন কিংবা অন্য যে কোনো জায়গাতে আছেন, এই বেনজিরের যে রোগ, সেই রোগের দ্বারা তিনি লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত। তাকে দেখে মানুষ মুখ টিপে হাসছে যে ও চিনি, তুমিও তো বেনজিরের মতোই চাকরি করো, সরকারি চাকরি করো। বেনজির হয়তো ধরা পড়েছে, তুমি ধরা পড়োনি, কিন্তু তুমিও তলে তলে যে জল খাও, ডুবে ডুবে জল খাও, তাকে আমরা বুঝি না। এই যে সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে যে মানসিক মনোজগতে যে যাকে বলা হয় গুড়ি বসন্ত শুরু হয়েছে, এটি মহামারী আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ফলে সরকারি কর্মকর্তাদের দাপট, মান, সম্মান, ইজ্জত, সম্ভ্রম, আভিজাত্য এটি একেবারে বেনজির ধুলোয় মিশিয়ে দিয়েছে। রাজনীতিবিদদের একই অবস্থা। এই শিলাস্তির রহমান এক মেয়েকে নিয়ে সেখানে গিয়েছে, তারপরে সে খুন করেছে, সোনাচোরা কারবারি করেছে, তাকে মেরেছে। তার প্রতি ক্রোধ, কি পরিমাণ ক্রোধ থাকলে যেভাবে প্রচার করা হচ্ছে যে একজন রাজনীতিবিদ, তাও উল্লেখযোগ্য রাজনীতিবিদ নন, একজন স্থানীয় পর্যায়ের সংসদ সদস্য, জেলার বাড়ি তার অত পরিচিতি ছিল না। তো এই মানুষটির প্রতি মানুষের যে ক্রোধ এবং ক্ষোভ কোন পর্যায়ে চলে গেছে যে তার শরীর থেকে মাংস আলাদা করা হয়েছে। এবং আপনারা জানেন যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে, সেই প্রাণীর মধ্যে সবচেয়ে জটিল মাংস এবং জটিল চামড়া হলো মানুষের শরীরে। পৃথিবীর সব প্রাণীর শরীর থেকে চামড়া আলাদা করা যায়, কিন্তু মানুষের শরীর থেকে চামড়া যদি আপনাকে আলাদা করতে হয় তাহলে আপনাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার হতে হবে, ডার্মালজি ডাক্তার হতে হবে। এবং এরকম 10-12 জন ডাক্তার মিলে 6-7 দিন যদি চেষ্টা করে তাহলে একজন মৃত মানুষের শরীর থেকে চামড়া আলাদা করা যায়। তাহলে আনার সম্পর্কে যে কাহিনী ছড়িয়ে পড়েছে যে তাকে তার হাড্ডি থেকে মাংস আলাদা করা হয়েছে, তাহলে মাংস আলাদা করার আগে তার হাড্ডি থেকে, শরীর থেকে চামড়া আলাদা করতে হয়েছে। তারপর চামড়া আলাদা করার পর সেখান থেকে যদি হাড্ডি আলাদা করতে হয় তাহলে একটা গরুর যে হাড্ডি, একটা গরুর হাড্ডি আলাদা করেন, তো সম্পূর্ণ গরুর হাড্ডি আলাদা করেন, মাংস বের করেন, আপনার কয়দিন লাগবে দেখেন, এবং কতজন লোক লাগবে। একটা ছোট বাছুর গরু যদি আপনাকে দেওয়া হয়, ধরেন আনারের ওজন ছিল 80 কেজি, তো 80 কেজি ওজনের একটা বাছুর গরু আপনাকে দিল, আপনি একটা জবাই করবেন, মাংস ছাড়াবেন, হাড্ডি আলাদা করবেন, আপনার কয় মাস লাগবে দেখেন। তারপর যদি আবার হাড্ডিগুলোকে টুকরো টুকরো করে কাটতে বলা হয়, আপনার কয়দিন লাগবে। এবং এই হাড্ডির আবার মাংসকে বলা হচ্ছে যে কিমা করা হয়েছে, মেশিন দিয়ে কিমাতে কুচি কুচি করে কেটে, মানে এখানে 2 ধরনের গল্প আসছে। একটা হলো কুচি কুচি করে মাংস কাটা হয়েছে ছোট ছোট টুকরা করে, যেন পাখিতে খেতে পারে, মাছে খেতে পারে, পুকুর নদীতে ফেলে দেওয়া যায়, আর কমটের মধ্যে ফেলে ফ্লাশ করা যায়। এইভাবে কিমা তৈরি করা হয়েছে, ছোট ছোট করে কিমা তৈরি করা হয়েছে মাংসের। তার জন্য কিমার মেশিন লেগেছে। কিমা তো আর কিমা 2 ভাবে করা যায়, চাপাতি দিয়ে করে, এটা শব্দ হবে। কিমার জন্য আপনার প্রথমত সেখানে আপনি কষাইয়ের দোকানে গিয়ে দেখবেন যে তারা যেভাবে কিমা করে, বড় একটা দা দিয়ে সেই কাঠের একটা গুঁড়ির উপর ফেলে জোরে জোরে শব্দ করে কিমা করে, আর একটা হলো মেশিনে কিমা করে। তো এখানে যদি ফ্ল্যাটের মধ্যে বসে হয় তাহলে সেখানে কষাইয়ের মতো এইভাবে দা দিয়ে কুচি কুচি করে তাদের হাড্ডি বা কিমা করার কোনো সুযোগ ছিল না। তাহলে তারা কোথাও নিয়ে গেছে বনে জঙ্গলে, অথবা তারা এটাকে মেশিন দিয়ে করেছে। আর মেশিন দিয়ে করলেও অনেক শব্দ হয়। এমনি মাছ কাটার যে মেশিন আধুনিক চলে আসছে, এগুলোতে প্রচুর শব্দ হয়। আর হাড্ডি কাটতে হলে তো আরো ঘর ঘর আওয়াজ, প্রচন্ড আওয়াজ হয়, ড্রিল মেশিনের চেয়ে বেশি আওয়াজ হয়। তাহলে এই যে কাহিনীগুলো প্রচার করা হচ্ছে যে মানুষ কাটার জন্য বোম্বাই থেকে কষাই আনা হয়েছে, সেই কষাই মাংসতে মানে চামড়া ছাড়িয়েছে, মাংস আলাদা করেছে, হাড্ডি আলাদা করেছে, আবার সেইগুলোকে সেই ব্রিফকেসে ভরে ভরে আলাদা প্যাকেট করে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে দেওয়া হয়েছে। এটার লাস্ট মেসেজ কি? লাস্ট মেসেজ হলো যে আনার রাজনীতি করত, সেই রাজনীতি করে এই এত অপকর্ম সে করেছে। সেই অপকর্ম করার ফলে মানুষের যে ক্রোধ, রাগ এবং ক্ষোভ এমন পর্যায়ে চলে গেছে যে তাকে কুচি কুচি করে কেটেও মানুষের মনে শান্তি হয়নি।
তো আনারের যদি এই অবস্থা হয়, তাহলে আনারের যারা গডফাদার, যারা আনার তৈরি করেছে, হু হ্যাজ বিল্ড দ্য আনার, যারা আনারের গড ভাই, মানে এই যে আনার যে সকল অপকর্ম করেছে বলে অভিযোগ উঠেছে, এগুলো তো তিনি ভাগে যুগে করেছেন, একা তো করেননি। সোনাচোরা কারবারি কি একা করা যায়? চাঁদাবাজি একা করা যায়? এলাকার সেই কালোবাজারের নিয়ন্ত্রণ কি একা করা যায়? সেখানে কি তার সঙ্গে অন্য কোনো মন্ত্রীর যোগাযোগ থাকতে পারে না? অন্য কোনো এমপির যোগাযোগ থাকতে পারে না? অন্য কোনো নেতার কি কোনো যোগাযোগ থাকতে পারে না? তারা কারা? এটাই হলো এখানে মূল ব্যাপার, হলো যে এভাবে আনারের কাহিনী প্রচারিত হচ্ছে, তাতে বাকি যারা আছে তাদের রীতিমতো ডায়রিয়া শুরু হয়েছে, কলেরা শুরু হয়ে গিয়েছে যে তাদের নাম আসে কিনা, তাহলে তারা কি জবাব দেবে। 2 নম্বর হলো যে আনার তো এত কাঁচা লোক না, সে এই যে লেনদেন করেছে যে সিন্ডিকেটের মাধ্যমে, এই কথা প্রকাশ হবেই যে সে কয় বস্তা টাকা কাকে দিয়েছে, কত কেজি সোনা কাকে দিয়েছে, এই জিনিসগুলো এখন যেভাবে সেই অনেক কাহিনী আসছে, এই কাহিনীর পেছনে আরো অনেক কাহিনী খুব দ্রুত সামনে চলে আসবে, সামাজিক মাধ্যমে অনেকেই বলে দেবে, তারা একটা নিরাপদ দূরত্বে গিয়ে সেই কথা বলে দেবে, এবং বলে দেওয়ার পরে অনেক ভদ্রবেশী লোককে আপনারা দেখতে পাবেন যাদের কিন্তু এই আনারের কারণে এখন রীতিমতো ডায়রিয়া শুরু হয়েছে। বেনজিরের একই অবস্থা, বেনজিরকে নিয়ে আরো বেশি কাজ হচ্ছে, এর কারণ হলো এর পেছনে মিডিয়া রুল লেগেছে, ফলে বেনজিরের স্ত্রী, স্বামী, তার বান্ধবী, তার গার্লফ্রেন্ড যেটাকে বলা হয় গার্লফ্রেন্ড, আরো অনেক কিছু, তার যা যা আছে, তার ক্যাশিয়ার, তার বডিগার্ড, পুলিশ বাহিনীতে তার সহযোগী, তার দালাল, তার ফরিয়া, তার একটা বিশাল যে সিন্ডিকেট, তার সিকিউরিটি গার্ড, বাড়ির দারোয়ান, সে যাদেরকে এই তার কুকর্মের সাথে জড়িয়েছে, সবার মধ্যে এখন গুটি বসন্তের আতঙ্ক শুরু হয়েছে। এবং এটি ডায়রিয়া এবং গুটি বসন্ত যেভাবে একটা মহামারী রোগ, এটি মহামারী আকারে কেবলই মাত্র বিস্তার লাভ করছে, এবং আস্তে 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 ধীরে ধীরে অনেক মানুষের মধ্যে এই গুটি বসন্ত ছড়িয়ে পড়েছে। এমনকি যারা এখন প্রচার করছেন তার বিরুদ্ধে, হয়তো দেখা গেল যে গুটি বসন্ত তাদের অনেককে আক্রান্ত করে ফেলেছে, এর কারণ হলো তাদের সাথে যদি কোনো লেনদেন থাকে, যেমন ধরুন আমি এখন বেনজিরের বিরুদ্ধে কথা বলছি, এখন দেখা গেল বেনজিরের সাথে আমার কোনো একটা লেনদেন কখনো হয়েছে, তো এটা যদি কোনোদিন প্রচার হয়ে যায়, আমি এখন যত বড় কথাই বলি না কেন, আমার ভিতরে কিন্তু গুটি বসন্তের আতঙ্ক শুরু হয়ে যাবে। তো এখন এই দুজন মানুষকে কেন্দ্র করে, তার সঙ্গে সঙ্গে আবার জেনারেল আজিজও আছে, তিনি পাইপলাইনে আছেন, এরকম 3 জন মানুষকে কেন্দ্র করে যে একটা বিশাল যজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশে, বিশাল যজ্ঞ শুরু হয়েছে। সেই যজ্ঞের ফলে এই যে কলেরা এবং গুটি বসন্ত, যেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছিল, এই রোগটি আবার ফিরে এসেছে এবং এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অনেকগুলো মানুষের মধ্যে। এবং এই মানুষগুলো সবাই অর্থনৈতিকভাবে অনেক টাকা পয়সার মালিক, দেশের বাইরে, তারা যথেষ্ট প্রভাবশালী, এবং সমাজে তারা ক্ষেত্র বিশেষে অনেক পিলার হিসেবে কাজ করছেন, খুঁটি হিসেবে কাজ করছেন। তো এগুলোর যদি গুটি বসন্ত হয়, এগুলো যদি ডায়রিয়া হয়ে যায়, তাহলে পিলারটা ধসে পড়বে, আর পিলারটা যদি ধসে পড়ে, সেই পিলারের উপর যদি কোনো স্থাপনা থাকে, ঘর থাকে, বাড়ি থাকে, মঞ্চ থাকে, সেটাও কিন্তু ধসে পড়বে। তো বুঝতে পারছেন যে এক বেনজির কিংবা এক আনার, তারা মরে যাক বা জীবিত থাকুক, তারা যে মহামারীর রোগ ছড়িয়ে দিয়েছেন, তা অচিরেই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে কত মানুষকে যে আক্রান্ত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদেরকে এই মহামারী, এই ভয়াবহ গজব থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।